লাগাটাই স্বাভাবিক। কারণ কয়েকদিন আগেই আমি আমার বান্ধবীর ফুলশয্যার গল্প শুনেছিলাম। ওর বিয়ে মাত্র 10 দিন আগে হয়েছে। ওর বয়স 15 বছর। আমার চেয়েও 1 বছরের ছোট। ওর নাম তমা। তমা বলেছিল ফুলশয্যার রাতে নাকি ওর হাজবেন্ড ওকে মেরেছিল। কারণটা অনেক আজীব। ওর হাজবেন্ড নাকি ওর শাড়ি খুলে দিতে চেয়েছিল, তখন ও বাধা দিয়েছিল। আর নাকি তোমার সাথে অনেক বাজে কাজ করেছে ওর ওই হাজবেন্ড, যেটা ও বলতেই চাইল না। কিন্তু কি বাজে কাজ? অত শত জানি না। কিন্তু শাওন দা কি আমাকে মারবে? উনি তো ভালো ছেলে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘোর কাটল। শাওন দাকে দেখে স্বাভাবিক মনে হলো না, যদিও ঘরের ঝাপসা আলোতে কিছুই বুঝতে পারছি না। উনি কি অসুস্থ? উনি এমনিও অনেক দেরি করে তারপর এসেছেন। এত সময় আমার 2 ঘন্টা ঘুম হতো। এখন 12টা বাজে। 10টার সময় আমাকে শাওনের মা মানে আমার শাশুড়ি আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। শাওনের কাজিন ভাইদের সব বউগুলা আমাকে বলে গেছে যে, ঘুমিয়ে পড়ো না, শাওনের জন্য অপেক্ষা করবা। আমি শুধু মাথা নাড়ছিলাম। বাড়ির বড়রা অর্থাৎ শাওনের কাকিমা, পিসিমনি আর কে কে যেন বলল, আজ স্বামী যা চায় তাই দিবা। স্বামী মানে তো শাওন দাদা। কিন্তু আমার কাছে কি চাইবে? তাই উল্টো প্রশ্ন করলাম, কি চাইবে উনি? আমার কাছে তো কিছুই নেই। ঘরের সব মেয়েরা জোরে হেসে উঠল। শাওনের পিসিমণি হাসতে হাসতে বললেন, বৌদি এ তো পুরা বাচ্চাদের মতো কথা বলছে। শাওনের মা আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। গ্রামের মেয়েরা একটু কম বুঝে মেবি, বলে হেসে দিল শাওনের এক কাজিন। আজই সব বুঝে যাবে। যাই হোক, সবাই বের হও এখন। শাওনকে পাঠাই, বললেন শাওনের কাকিমনি। সবাই মুচকি হাসছিল। আমিও বুঝতেছিলাম না কি হচ্ছে আমার সাথে। সবাই যাবার সময় ঘর অন্ধকার করে দিয়ে গিয়েছে। অন্ধকার আমার ভালো লাগে না। তাও বসে আছি। মরিচ বাতিগুলোর হালকা আলো ভালোই লাগছে। যাই হোক, বর্তমান সময়ে আসা যাক। আমি ঘাট থেকে নেমে ওনার কাছে গেলাম। শাওন দা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন? নাকি অসুস্থ? উনি আমার দিকে নরম চোখে তাকালেন কিন্তু কোনো ওড় দিলেন না। আমি আবার বললাম, কাউকে ডেকে আনবো? এই কথা বলে কোনো ওড়ের অপেক্ষা না করেই আমি দরজার খুলতে গেলাম। তখন উনি হঠাৎ আমার হাত ধরলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি শুনলাম উনি বললেন, ডোন্ট গো, স্টে উইথ মি। আমি দ্বিধায় পড়ে বললাম, আচ্ছা। কিন্তু শাওন দা আমার হাত ধরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি কি করব বুঝতেছি না। এইভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবো? আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। তখন শাওন বলল, সব তোমার নাটক ছিল। সব মিথ্যা ছিল। আরো দেখুন, গিফটের বাস্কেট। আমি ঘুরে তাকালাম, কারণ শাওন দা কি বলছে কিছু বুঝলাম না। উনি কি মদ খেয়েছেন? এই জন্যই কি 2 ঘন্টা দেরি করে এসেছেন? উনি আস্তে করে কার একটা নাম বললেন, কিন্তু আমি ঠিক শুনতে পেলাম না। তারপর উনি আমার দিকে এগোতে লাগলেন। আমি কি করব বুঝতে পারছি না। কিছু বুঝে ওঠার আগেই শাওন দা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি বললাম, কি করছেন আপনি? শাওন আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরল। ছাড়ুন, আমার লাগছে। ব্যথা পাচ্ছি। শাওন আমার 2 হাত ওর এক হাতের মুঠোতে ধরল। আর অন্য হাত দিয়ে আমার শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে দিল। সবকিছু এত আচমকা হচ্ছে যে আমি কেঁদে দিলাম। প্লিজ ছাড়ুন আমাকে। কি করেছি আমি? শাওন আমার কোমরে হাত দিল। আমার সারা শরীর শিউরে উঠল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি খুব খারাপ। ছাড়ুন আমাকে। লাগছে আমার।
শাওন আমার 2 হাত ছেড়ে দিল। সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শাওন ওর আঙুল দিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। আমি ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বললাম, শাওন দা প্লিজ ছাড়ুন আমাকে। আমার শরীর খুব দুর্বল লাগছে। সকাল থেকে না খাওয়া, আর এখন এসব। আমার গায়ে আর একটুও শক্তি নেই। তাই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে, প্রায় 7:30। মাথা ঝিম মেরে আছে। আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। হঠাৎ গতকাল রাতের কথা মনে এলো। মনে পড়াতেই নিজের শরীরের দিকে তাকালাম। গায়ে একটা চাদর দেওয়া। আমি তাড়াতাড়ি উঠে বসে নিজের শাড়ি ঠিক করে নিলাম। রুমে শাওন নেই। কোথায় উনি? কাল রাতে কি হয়েছিল? আমি জ্ঞান হারানোর পরও আর কিছুই মনে নেই আমার। জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। কাকিমনি, পিসিমনি আর আমার শাশুড়ি নাস্তা তৈরি করছেন। আমাকে দেখে কাকিমনি মিষ্টি হাসি দিয়ে বললেন, এত জলদি ঘুম ভেঙে গেল? আমি কিছু বলার আগেই পিসিমণি বললেন, এখানে তোর কোনো কাজ নেই। তুই উপরে শাওনের কাছে। শাওনের মার মুখেই শুধু হাসি নেই। উনি অনেক চিন্তিত মনে হচ্ছে। 8টার পরেই সবাই নিচে আসতে লাগলো নাস্তা করতে। শাওনের মা আমাকে বললেন, শাওন কোথায়, এখনো তো এলো না। এত দেরি তও করেই না। শাওনের কাজিন বলে উঠল, প্রতিদিন আর আজ কি এক? সবাই হেসে উঠল। আমি মনে মনে ভাবলাম যে, শাওন দা তো রুমে নেই, নিচেও কোথাও নেই। গেলেন কোথায় উনি? আমি বলে উঠলাম, উনি তো নেই উপরে। নেই মানে? আমার শাশুড়ি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কোথায় ও? পিসিমনি। আমি জানি না। আমি দোটানায় পড়ে গেলাম। এ কি অবস্থা, সবাই আমাকে কেন জেরা করছে? কাল রাতে উনি আমার সাথে যা করেছে এরপর আমার উনার বিষয়ে জানার আর ইচ্ছা নাই। পিসিমনি ভ্রু কুঁচকে আবার বললেন, জানি না মানে কি? রাতে ছিল না তোর সাথে? আমি বললাম, ছিল তো কিন্তু। কিন্তু কি? শাশুড়ি। আমার শাশুড়ি ব্যস্ত হয়ে পড়লেন। ছেলের কোনো খবর কেউ জানে না বাসার, এই জন্য। আমি এখন কি বলবো? কিভাবে বলবো? আমি জ্ঞান হারানোর পর কি হলো কিছুই তো জানি না। আর কাল রাতের কাহিনীও খুব একটা সুন্দর না যে বলবো। পিসিমনি বলল, আরে বৌদি শান্ত হও। গেছে হয়তো কোথাও কাজে। ছেলে কি পিচ্ছি যে কেউ ধরে নিবে? সবাই খেতে বসে পড়ল। শুধু শাশুড়ি মাই বাকি রইলেন। ছেলে না আসলে নাকি খাবেন না? আমি কাল থেকে না খেয়ে আছি, এখন উনার জন্য আরো না খেয়ে থাকতে পারবো না। আমি খেতে বসে পড়লাম। আমার শাশুড়ির সেটা ভালো লাগলো না, তার চাহনি দেখলে বুঝলাম। তাতে আমার আপাতত কিছু যায় আসে না। আমি আগে খেয়ে নেই। সবার খাওয়া চলছে এমন সময় বাসার টেলিফোন বেজে উঠল। শাশুড়ি মা জলদি ফোনের কাছে গেলেন ধরার জন্য। হ্যালো। হ্যাঁ। হ্যালো মা, আমি শাওন। কই তুই? সবাই শুনছে আর খাচ্ছে। পিসি মনি বলল, দেখলো, পাগল হয়ে গেছিলে ছেলের চিন্তায়। শাওন ওপাশ থেকে বলল, আমি ঢাকা চলে এসেছি। আমার কাজ ছিল তাই। শাওনের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বললেন, কি? কোথায় তুই? তোর কি বিয়েটা ছেলেখেলা মনে হয়? আজ না বউ ভাত। কখন গেছিস তুই? মা প্লিজ। ঘরে বেঁধে বিয়ে দিয়েছ ভালো কথা, কিন্তু এসব রিচুয়াল আমার দ্বারা হবে না সত্যি। শাওন, তুই আজই ফিরে আসবি। আমার প্রজেক্টে কাজ আছে আজ থেকে। বাই মা। লাভ ইউ। সবাই মোটামুটি খাওয়া বন্ধ করে উৎসুক চোখে শাওনের মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো কেউ বুঝছে না। সবাই খাওয়া থামালো। তাই আমিও থামালাম খাওয়া। শাশুড়ি মা বললেন,
মিলা আমার সাথে উপরে আসো। আমি মনে মনে বললাম এখন আবার কি হলো? আমি কি কিছু ভুল করেছি? শাওন দা কি আমার নামে কিছু মিথ্যা বলে দিয়েছে? কি হয়েছে বৌদি? কাকিমনি আর পিসিমনি বলল। শাওনের বাবা বলল, কোথাও? ঢাকা তোমার ছেলে, ওর দিলেন তিনি। কি হলো আসো আমার সাথে। শাশুড়ি মা আমার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল। মেয়েটা খাচ্ছে, তুমি ওকে টানাটানি করছো কেন? বললেন শাওনের বাবা। তুমি তোমার কাজ করো, মিলা উপরে আসো। শাশুড়ি। আমি খাওয়া ছেড়ে উঠলাম। আমার পিছে পিছে কাকিমনি আর পিসিমনিও আসলো। আমাকে শাওনের রুমে নিয়ে দাঁড় করানো হলো। আমার ছেলে চলে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আমি হতাশ গলায় বলতে লাগলাম, আমি জানি না উনি কখন গেছেন সত্যি। এখান থেকে যেতে শাওনের কমপক্ষে 5 ঘন্টা তো লাগবেই। এখন সে ঢাকাতে, মানে ও অবশ্যই মধ্যরাতেই বের হয়েছে। শাশুড়ি। পিসিমনি বলল, কাল আসে নাই ও রুমে? এসেছিল। কখন? কাকিমনি। উনি 12টায় এসেছিলেন। এত দেরি? আমি তো ওকে 10টায় পাঠিয়েছিলাম। ফুলশয্যার রাতেই ও চলে গেল? বাহ, ঠিক করে নি ব্যাপারটা। আজ বউ ভাত। কি অবস্থা হবে এখন? পিসিমনি। হবে না বউ ভাত। কোনো অনুষ্ঠানের দরকার নেই। রেগে এই কথা বললেন শাশুড়ি মা। 12টায় এসে কি করেছে? সাথে সাথেই চলে গেছে? প্রশ্ন করলেন পিসিমনি। এখন আমি কিভাবে বলবো যে উনি এসে আমার সাথে? না না, ছি ছি, এগুলা বলতে পারবো না। তাই মিথ্যা বললাম, হ্যাঁ চলে গেছেন সাথে সাথেই। তুই ডাকলি না কাউকে? পিসিমনি। আমি চুপ করে রইলাম। শাওনের মা বললেন, সত্যি এই মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? ওর উপর রেগে লাভ আছে বৌদি? তোমার ছেলে কি কথা শোনার মতো? পিসিমনি। কারো কথায় কান না দিয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন শাওনের মা। গত রাতের ঘটনা। ছাড়ুন আমাকে। লাগছে আমার। শাওন ওর আঙুল দিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। আমি ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বললাম, শাওন দা প্লিজ ছাড়ুন আমাকে। শাওন দা কথাটা শোনা মাত্র শাওনের খেয়াল হলো যে এটা সুইটি না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। শাওন উঠে দাঁড়ালো। সুইটি শাওনের এক্স গার্লফ্রেন্ড। নেশা করার কারণে সব উল্টা পাল্টা লাগছে শাওনের। সোফায় বসে মাথা নিচু করে রইল। শাওন মনে মনে বলল, এটা আমি কি করতে যাচ্ছিলাম? যাই হোক, এখান থেকে বের হতে হবে আমার। সকালে তো হবেই না। গেলে এখনই যেতে হবে। যেই ভাবা সেই কাজ। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল শাওন। সুমনাকে ফোন দিল। প্রায় রাত 1টা বাজে তখন। সুমনা শাওনের ক্লাসমেট ছিল, এখন অফিসের কলিগ। ওরা বেশ ভালো বন্ধু। সুমনা ওর গাড়ি নিয়ে শাওনের বাসার সামনে থামিয়ে নামতে নামতে বলল, এত রাতে ফোন দিলি, কি হয়েছে? ঢাকা যাব এখনই। শাওন। তো যা তুই। তুই ড্রাইভ করবি? হোয়াট? পারবো না। বিয়ে করেছিল এক মেয়েকে, পালিয়ে যাবি অন্য মেয়ের সাথে? সুমনা হাসতে হাসতে বলল, মজা করিস না। সিরিয়াসলি? তুই এখন গেলে বাসায় ঝামেলা হবে। আমি ড্রিঙ্ক না করে থাকলে আমিই চালাতাম। এখন কথা বাড়ালে আমার একাই যাওয়া লাগবে নিজের। বলেই শাওন গাড়িতে উঠে ড্রাইভিং সিটের পাশের সিটে বসল। সুমনা তাই ড্রাইভিং সিটে এসে বসতে বসতে বলল, সত্যি যাবি? হ্যাঁ। আর তোর বউয়ের কি হবে? দ্যাটস নান অফ মাই বিজনেস। তোর বিয়েতে আমার আসাই উচিত হয়নি। তুই তো এমনিও ছিলি না। শাওন। ছুটি তো নিয়ে এসেছিলাম, শান্তির ভ্যাকেশন কাটাবো বলে, ওসব বিয়ে টিয়েতে যেতে আমার ভাল্লাগে না। ধুর, আর হলো না। শাওন বাহিরের দিকে তাকিয়ে আছে। তাই সুমনা বলল, সুইটিকে ভুলে যা। একটা নিঃশ্বাস ছেড়ে শাওন বলল, ভুলে গেছি।
তাইলে কই পালাচ্ছিস? শাওন বলল, টাইম লাগবে বাট সব নর্মাল হয়ে যাবে। সুমনা শাওনের কাঁধে হাত দিয়ে হাসি মুখে বলল, জলদি হোক। শাওন কিছু বলল না। সুমনা হঠাৎ খেয়াল করল শাওনের হাতে লিপস্টিক লেগে আছে। তোর হাতে এটা লিপস্টিক লেগে না? শাওন নিজের হাতের দিকে খেয়াল করল। খেয়াল করে সুমনার দিকে তাকালো। সুমনা সন্দেহের চোখে তাকিয়ে আছে। সুমনা অনেক স্মার্ট, চটজলদি সব বুঝে যায়। শাওন কথা ঘুরিয়ে বলল, গাড়ি স্টার্ট দে। সুমনা বলল, অহহ, বুঝেছি। সুমনা হাসতে লাগলো। তুই যা ভাবছিস এমন কিছুই না। তাইলে? সুমনা চোখ ছোট করে তাকিয়ে বলল, কি হলো বল। আরো দেখুন, গিফটের বাস্কেট। তোর মনে হয় এমন হবে? নিজের চোখে দেখতাছি, এমন কিছুই হয়নি। হয়েছে সুমনা। হয়নি বললাম না। ওরে তুই কি লজ্জা পাচ্ছিস? তোকে ডাকাই ভুল হয়েছে। এখন আমার দোষ? বাহ বাহ, মেয়েটাকে এখন একা ফেলে যাচ্ছিস। কত সুন্দর। বাহ বাহ। ভুল হতে যাচ্ছিল কিন্তু হয়নি। ড্রিঙ্ক করাই উচিত হয়নি। যাই হোক, খুশি তুই শুনে? চল এখন গাড়ি স্টার্ট দে। সুমনা হা করে তাকিয়ে আছে যেন কি নাকি করেছে শাওন। শাওন আর মুখভাব দেখে বিরক্তির সাথে বলল, হয়নি বললাম না। হলে ভালো হতো। একটা ছোট্ট শাওন হতো বা একটা ছোট্ট। মেয়েটার নাম কি? তোর বউ এর নাম? জানি না। হোয়াট? নাম জানি না, কিন্তু এতটুকু জানি যে ও নিজেই একটা বাচ্চা আর ওর কোনো বাচ্চা হবে না। তোদের ষড়যন্ত্রের জন্য এই অবস্থা আমার। সুমনা এখন আমতা আমতা করে বলল, আমি কি জানতাম নাকি যে আন্টি এক বাচ্চা মেয়েকে। হয়েছে থাক চল এখন। রাগ করিস না সুমনা। রাগ করেও বাকি হবে শাওন। তারপরের ঘটনা তো সবাই জানেন। শাওন চলে যাবার পর 2 মাস শাওনের কোনো খবর নেই। তার মা তাকে ফোন করে আসতে বললেই সে বলে কাল আসবো, পরশু আসবো, 1 সপ্তাহের মধ্যে আসবো। আমি বিন্দাস আছি, আমার কোনো চিন্তা নেই। তবে শাশুড়ি মা আমাকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। ছেলের বিয়ে উনি দিয়েছেন সত্যিই বাচ্চা মেয়ের সাথে, যার শাওনের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নাই। মূলত বিয়ে হঠাৎ দেবার কারণ হলো সুইটি নামক মেয়েটার ভূত শাওনের মাথা থেকে সরানো। সেই জন্য সুমনার আর রবিনের, শাওনের বন্ধুর, হেল্প নিয়ে শাওনের মা অসুস্থতার নাটক করে বাসায় ওকে এনে বিয়ে দিয়ে দিল। ছেলে তো রাজিই না। অনেক কষ্টে তিনি ছেলের বিয়েটা দিয়েছেন। মেয়ে দেখে দিয়েছেন শাওনের পিসামশাই। তিনি শাওনের সাথে খুব ফ্রি। শাওনের জন্য পিসামশাই ভালো মেয়েই ঠিক করবে এই বিশ্বাসে বিয়ে দিয়ে এখন পস্তাতে হচ্ছে শাওনের মায়ের। তাই একদিন পিসামশাইকে তিনি বলে বসলেন, ওকে শাওনের কাছে রেখে আসো। শাওন আর আসবে না, ভালো মতো চিনি ওকে আমি। তুমি রেখে আসো মিলাকে। তা না হয় কালই দিয়ে আসবো। পিসামশাই। আজই শাশুড়ি। আজই। এক নয় শাওনের কাছে দিয়ে আসো, নাইলে ওকে আমি আজই ওর কাককাকির কাছে পাঠাই দিব। রেগে এই কথা বললেন শাশুড়ি মা। যথা আজ্ঞা। তুমি রাগ করো না, আমি যাচ্ছি। পরে পিসামশাই আমাকে এসে বললেন, ব্যাগ গুছা, বেড়াতে যাব আমরা। বেড়াতে? আমি আমি তো খুশিতে শেষেই ঘরে সারাদিন ভাল লাগে না। পিসামশাইকে আমি ছোট থেকে চিনি। উনি একজন যার সাথে আমি গল্প করি। খুশির ঠেলায় 5 মিনিটে রেডি হয়ে নিচে এলাম। শাশুড়ি মা বললেন, তোমার এসব শাড়ি পরা আর চলবে না, আমি যা দিব তাই এখন থেকে পরবে। বলে এক টান দিয়ে আমার হাতের ব্যাগটা নিলেন। তিনি নিজের রুমে গিয়ে একটা ট্রলি ব্যাগ আমার হাতে ধরালেন। আর বললেন, যাও এখন। শাওনের খেয়াল রাখবে। মানে? এটা বুঝলাম না আমি। তাই প্রশ্ন করে উঠলাম।
মানে আবার কি? শাওনের কাছে পাঠানো হচ্ছে তোকে, পিসিমনি বলল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি যাব না, বলে উঠলাম আমি। যাবে না মানে? শাশুড়ি মা। তার চোখ গরমে ভয় পেলাম। সেই ভয় কাটাতে পিসামশাই বলল, আরে মাত্র কয়েকদিনের জন্য যাব, আবার চলে আসব। কয়েকদিন আবার কি? কাকিমনি। কাকিমনিকে থামিয়ে দিয়ে পিসামশাই বলল, আরে এত কিসের কথা? যাই এখন। আমার তাও যেতে ইচ্ছা করছিল না। মোটামুটি চোখ গরম আর মিথ্যা আশ্বাসে রওনা হলাম। সন্ধ্যার দিকে শাওনের বাসায় পৌঁছলাম। অন্য রকম ভয় কাজ করছে। পিসামশাই কলিং বেল দিলেন। কিছুক্ষণের মধ্যেই শাওন দরজা খুলে দিল। দরজা খুলেই বলল, পিসা তুমি? তখনই আমার চোখে ওনার চোখ পড়ল। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। পিসামশাই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন, তুই তো আর এলি না, তোর মাও বায়না করলো ছেলের কি হলো? তাই চলে এলাম। কিরে ভিতরে আয়, বাহিরে থাকবি দাঁড়িয়ে? পিসামশাই সোফায় বসতে বসতে আমাকে বললেন। শাওন দরজার কাছ থেকে সরে এসে সোফায় বসল। আমি আস্তে আস্তে ঢুকলাম আর দাঁড়িয়ে রইলাম। এখন তোমরা নতুন করে কি চাইছো বলো তো? শাওন। দূর থেকে আসলাম, এখন বিশ্রাম নিতে চাচ্ছি আপাতত, হেসে বললেন পিসামশাই। তারপর আমাকে বললেন, দেখে নি এই তোর বরের ঘর। এখন থেকে এটা তোরও ঘর। টোনাটুনির সংসার যাকে বলে আর কি। হা হা হা। শাওন তীক্ষ্ণ চোখে পিসামশাই এর দিকে তাকিয়ে রইল। ভুল বললাম কিছু? যাই হোক, তোরা গল্প কর, আমি কাবাব মে হাড্ডি না হই। বলতে বলতে পিসামশাই গেস্টরুমে চলে গেলেন তার ছোট ব্যাগ নিয়ে। শাওন আমার দিকে তাকালো। আমি তাই চোখ আবার নামিয়ে নিলাম। শাওন তখন সোফা থেকে উঠে আমার দিকে আসতে লাগলো। আমার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। উনি কি আবার উল্টাপাল্টা কিছু করবেন আমার সাথে? আমি লাগেজের হ্যান্ডেল শক্ত করে ধরলাম। শাওন আমাকে পাশ কাটিয়ে চলে গিয়ে দরজা বন্ধ করল। শাওন নিজেও বুঝছে না কি করবে। শাওন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই ভাড়া বাসাতে রুম 3টা। একটাতে শাওনের জিম করার রুম, সেটাতে কোনো খাট নাই। অন্যটা গেস্ট রুম যেখানে পিসা আছে। আর একটা শাওনের নিজের বেডরুম। তাছাড়া কিচেন, ড্রয়িং রুম তো আছেই। পিসা তো অবশ্যই শাওনকে বাহিরে শুতে দিবে না, সেটা শাওনও জানে। চিন্তার বিষয় এখানেই। হঠাৎ পিসামশাই এসে বললেন আমাকে, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? ওই রুমে জাগিয়ে ফ্রেশ হ। তিনি আমাকে শাওনের রুমটা দেখিয়ে দিলেন। আমি তো আর জানি না এটা ওনার রুম। আমিও লাগেজ নিয়ে চলে গেলাম। গিয়ে দরজা এগিয়ে দিলাম। শাওন পিসা মশাই এর সাথে একা কথা বলার সুযোগই খুঁজছিল। পিসামশাই এর সাথে গেস্ট রুমে গেল। কালই ফিরে যাও দয়া করে। শাওন। হাহা। 7 দিন থেকে তবেই যাব। আমি ভালো করেই জানি তুমি, মানে তুমি আর মা, তোমরা কি চাইছো। বাট আমাকে জোর করে লাভ হবে না, বলেই শাওন উঠে যেতে লাগলো। মেয়েটার মা বাবা নেই। পিসা। শাওন থেমে দাঁড়াল। কাকা কাকির কাছে বড় হয়েছে। আমি ওকে ছোট থেকে দেখছি। তোর ওকে ভালো অবশ্যই লাগবে। পিসা বলল। আমি নিজের লাইফ নিজেই গুছিয়ে নিতে পারবো। শাওন বলল। তোর মাকে তো চিনিস, ওকে নাকি কাকা কাকির বাসায় আবার দিয়ে আসবে। ওর কাকা কাকি ভালো মানুষ না। ওকে হয়তো অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিবে। টাকার জন্য যার তার সাথেই দিয়ে দিবে। গ্রামে তো বুড়ো শালিকের ঘাড়ে রো থাকে। হাহা। এত সুন্দর একটা মেয়ের সাথে যদি ওই বয়স্ক কারো সাথে বিয়ে। শাওন বেরিয়ে এলো। আমি লাগেজ খুলে লাগেজের সামনে বসে আছি। এগুলা কি পাঠিয়েছেন আমার শাশুড়ি? কি পরব এখন আমি? শাওন দরজা ঠেলে রুমে ঢুকলো।
আমি তাকালাম। শাওনকে দেখে আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। উনি এখানে কেন? আমার কি ওনার সাথে এক রুমে থাকতে হবে এই 7 দিন? শাওন এসে টেবিল ল্যাম্পের পাশ থেকে ওর ফোনটা নিয়ে আবার বেরিয়ে গেলে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। একটু পরেই পিসামশাই দরজায় টোকা দিয়ে বলল, তুই কি জামা কাপড় আজ আর চেঞ্জ করবি না? জলদি কর, খাবার তো রেডি। সবগুলা শাড়ি পাতলা পাতলা, আর শাড়িগুলোর রং লাল, কমলা, মিষ্টি কালার, গোলাপি। অর্থাৎ শাশুড়ি মা সব কালারফুল শাড়ি দিয়ে ভরে দিয়েছেন। দরকারি সবই আছে, কয়েকটা লিপস্টিকও আছে। কিন্তু এত পাতলা শাড়ি পরলে সবই বোঝা যাবে। অনেক বেছে বেছে একটা একটু তুলনামূলক ভালো পেলাম। জলদি ফ্রেশ হয়ে সেটা পরে ডাইনিং এ এলাম। খাবার প্লেটে খাবার রেডি। পিসা বলল, দেখ তোর বর রান্নাও পারে। শাওন পিসামশাই এর কথায় কান দিল না। খাবার সার্ভ করতে লাগলো। আমার প্লেটে যত ভাত দেওয়া হয়েছে আমি অতটা খাই না। পিসা বলল, কি রে খা। আমি এত খাই না তো। আমি, আরে ডায়েট বাদ দে, খা খা। পিসা, সত্যিই পারবো না। শাওন আমার সামনে থেকে প্লেটটা নিয়ে ভাত কমিয়ে আমার সামনে দিল। পিসা বলল, তা তোর অফিস কটা থেকে কটা? 8টা থেকে রাত কটা? কেন? শাওন, না, আর কি একা একা থাকবে মেয়েটা কত সময়? পিসা, শাওন জানেই যে পিসা একা ফিরবে আমাকে না নিয়ে, তাই কথা বাড়িয়েও লাভ নেই। আরও দেখুন, গিফটের বাস্কেট। আমার প্রশ্ন করতে ইচ্ছা হলো যে একা মানে? পিসা তো আছেই, কিন্তু বলতে পারলাম না। পিসার ফোন বেজে উঠল। পিসা নিজের রুমে গেল ফোন তুলতে। শাওনের প্লেটে একটা রুটি আর কি কি সবজি, শসা এগুলো। এতটুকু খেয়ে থাকে কেমনে কে জানে। কিন্তু স্বাস্থ্য তো ভালোই। আমি ওর দিকে তাকিয়ে ভাবছিলাম এগুলো শাওন আমার মুখোমুখি বসা। হঠাৎ শাওনের চোখে চোখ পড়ল। হার্ট অ্যাটাক পাওয়ার মতো অবস্থা হলো আমার। তাই সাথে সাথে আমি প্লেট একটু সামনের দিকে ঠেলে বললাম, খাওয়া শেষ। বলেই তাড়াহুড়ো করে পালাতে গিয়েই হোঁচট খেয়ে পড়লাম। কি লজ্জাজনক বিষয়। পিসামশাই কথা শেষ করে ততক্ষণে হাজির। কিরে পড়লি কিভাবে? বলতে বলতে পিসা ধরে আমাকে উঠালেন। শাওনের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তুইও বসে আছিস, ধরলি না? পিসা, শাওন বলল, আমার তো আর আইনের মতো লম্বা হাত না যে ধরবো এখান থেকে। এ কথা শুনে পিসা হাসতে লাগলো। আমি নিজের রুমের দিকে গেলাম। নিজের মানে শাওনের। শাওন পিসামশাইকে বলল, দয়া করে কালই ফিরে যাও আর ওকেও নিয়ে যাও। কি যে বলিস, তোর মা আমাকে মেরে পুঁতে দিবে। ফিসফিস করে পিসামশাই বলল। শাওনের খাওয়া শেষ, তাই উঠে এসে পিসার পাশে বসে স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, সুন্দরবন ঘুরতে যাওয়ার টিকিট কেটে দিব, থাকা খাওয়া আর 1 মাস ঘোরার সব টাকা দিব। ডিল? পিসামশাই একটু কেশে বলল, ঘুষ? ওসব ঘুষ টুস আমি খাই না। শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, সাথে সাজেক যাওয়ার টিকিট বোনাস তোমার জন্য। পিসামশাই এর চোখ জল জল করে উঠল, সত্যি? শাওন বলল, ইয়ে, ডিল। আমতা আমতা করে পিসা বলল, আমি হাতে কিছু পাওয়ার আগে বিশ্বাস করতেছি না কিছু। কালই পেয়ে যাবে। শাওন উঠে চলে গেল হাত ধুতে। শাওন আগের মতো আর হাসি খুশি নাই দেখে পিসার খারাপ লাগতে লাগলো। আগে কত এমন ডিল করেছে। শাওন জানে পিসামশাই ঘুরতে অনেক পছন্দ করে। শাওন টাকা দিয়ে দিয়ে পিসামশাইকে ঘুরতে যেতে সাহায্য করত। পিসি রাগ করত যে এত কিসের ঘোরাঘুরি। পিসামশাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খেতে আরম্ভ করল। ঘরে এসে আমি বিছানায় বসে কনুইয়ে হাত দিয়ে রইলাম। বেশি ব্যথা লাগেনি, হাতের কনুইতে একটু লেগেছে।
এমন ব্যথা আগেই অনেক পেয়েছি কাকিমণির থেকে। নিজের বাপ মা না থাকলে যা হয় আর কি। যাই হোক, বিছানার দিকে তাকাতেই ঘুম এসে গেল। কোনো চিন্তা না করেই বিছানায় শুয়ে পড়লাম। 10টা বাজে। শাওন রুমে আসল। আমি উল্টো দিকে মুখ করে শুয়েছিলাম। দরজার আওয়াজ শুনে বালিশের কোণা শক্ত করে চেপে ধরলাম। চোখ জোরেসোরে বন্ধ করলাম। শাওন লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল। বিছানা থেকে বালিশও নিল না। যাই হোক, আমার কি, আমি শান্তিতে ঘুমাই। হুহো। কিন্তু ওই দিনের শাওন আর আজকের শাওনের সাথে আকাশ পাতাল তফাতে। তাও সাবধানে থাকা লাগবে। আমার বান্ধবীর বরের মতো কাহিনী হলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। শাওন ঘুমাতে পারছে না, কারণ ওর সোফায় ঘুমানোর অভ্যাস নেই। সোফায় নড়াচড়াও করা যায় না। শাওনের ঘুম আসছে না। সারা রাত ওর এভাবেই কেটে গেল। ভোরে ওঠা শাওনের অভ্যাস। 8টায় অফিস। সেই অনুপাতে 6টায় উঠে গোসল করে নিজের নাস্তা নিজে তৈরি করে খেয়ে অফিসে যায়। প্রতিদিনের মতো আজও ভোরে উঠে নিজের শার্ট খুলে সোফায় রেখে তোয়ালে নিয়ে গোসল করতে গেল। গোসলখানাটা এমন যে একপাশে হাই কমোড, অন্যদিকে শাওয়ার অর্থাৎ গোসল করার বাথটাব সব আছে। এই দুইয়ের মধ্যে প্লাস্টিকের মতো পর্দা দেওয়া। শাওন বাথরুমে ঢুকে লাইটের সুইচ চাপতেই দেখল বাথরুমের লাইট জ্বলছে না। যদিও লাইট ছাড়া অত অন্ধকারও না। লাইটটা কমোডের দিকে সেট করা। শাওন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মনে মনে বলল, লাইটার কি হলো, বলে পর্দার এই পারে এসে লাইটটা নামালো। লাইটটা ঠিকই মনে হচ্ছে নড়ে গেছে হয়তো। এদিকে আমি ঘুম থেকে উঠে রুমে শাওনকে না দেখে মনে করলাম গোসলটা সেরে নিলেই ভালো। চট করে বেডরুমের দরজা আটকে শুধু তাওয়াল, ব্লাউজ আর পেটিকোট নিয়ে ঢুকলাম বাথরুমে। ঢুকে দরজা আটকে দিলাম, কারণ বাথরুমে শাড়ি পরা অনেক ঝামেলা। একবারে গোসল করে বের হয়ে শাড়ি পরা যাবে। শাড়ি খুলে বালতির পানিতে রাখলাম। শাওয়ার ছেড়ে দিলাম। একদম বৃষ্টির মতো পানি পড়ে বলে আমার খুবই ভালো লাগে। হাত দিয়া পড়ন্ত পানিগুলো ধরতে ভালো লাগছিল। ব্লাউজের পিছনের ফিতা খুলতে যাব, হঠাৎ লাইট জ্বলে উঠল। আমি চমকে উঠলাম। শাওন পর্দা সরিয়ে এপাশে এলো। শাওনকে দেখে আমি ভূত দেখার মতো অবস্থায় পড়লাম। শাওনের গায়ে শার্ট নেই। এতে পরিস্থিতি আরো অন্য রকম লাগছে। শাওনও আমাকে দেখে অবাক হলো। শাওনকে দেখে 2 পা পিছানোর কারণে শাওয়ারের পানিতে আমার গা ভিজে যাচ্ছে। কি লজ্জাজনক অবস্থা। ভাগ্যিস শুধু শাড়িটাই খুলেছিলাম। আমি 2 হাত দিয়ে নিজের গা ঢাকার চেষ্টা করে জোরে বলে উঠলাম, আপনি কি করছেন এখানে? বের হন প্লিজ। খুবই খারাপ আপনি। শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, হোয়াট? তুমি আমার শাওয়ারের সময় বাথরুমে কেন ঢুকেছ? ওনার কথায় কান দিলাম না। বের হন প্লিজ। চোখ নিচের দিকে নামিয়ে আমি বললাম, রীতিমতো ভয়ে গা কাঁপছে আমার। উনার বাথরুমে উনিই থাকুক, আমিই যাই। ভেবেই বের হতে যাব, তখন শাওন আমার হাত ধরল। আমি ভয়ে শিউরে উঠলাম। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। লজ্জা করে না আপনার? ভয়ে ও দ্বিধাতে পড়ে বলে উঠলাম। আমি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলাম, আর এক হাত গায়ের উপরই দিয়ে রাখলাম। হাত ছাড়াতে পারলাম না। লজ্জা আমার কেন করবে? স্বাভাবিক চোখে তাকিয়ে শাওন বলল। আমি লজ্জায় ওনার চোখের দিকেও তাকাতে পারছি না। সেদিন রাতের মতো কিছু হবে না তো? না না। ভেবেই আমি ভয় বলে উঠলাম, দেখুন আমি কিন্তু চিৎকার করব, ছাড়ুন আমার হাত। করো শাওন। কথা শুনে আমি শাওনের চোখের দিকে তাকালাম। শাওন তীক্ষ্ণ চোখে আমার চোখের দিকে তাকিয়ে বলল, দেখুন আমি কিন্তু চিৎকার করব, ছাড়ুন আমার হাত। করো চিৎকার। শাওন শান্তভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল,
আমি হাত ছাড়ানোর জন্য চেষ্টা করে বললাম, লাগছে আমার, ছাড়ুন আমাকে। কি মনে করো তুমি আমাকে? শাওন বলল। তারপর এক ঝটকায় আমার হাত ছেড়ে দিল। আমি জলদি পিছিয়ে এসে গায়ে তোয়ালে পেঁচিয়ে নিলাম। এখনো ভয়ে গা কাঁপছে। শাওন বলল, ভিজে গায়ে রুমে গিয়ে আমার রুম নষ্ট করার ইচ্ছা? ইউ হ্যাভ গট 2 মিনিটস। 2 মিনিটের মধ্যে বের হবা। তোমার জন্য লেট হবে আজ আমার। বিরক্তি নিয়ে কথাগুলো বলে শাওন বেরিয়ে গেল। আমি মনে মনে বললাম, 2 মিনিটে কেউ কিভাবে গোসল করে? তাও জলদি বাথরুমের দরজা আটকে গোসল সেরে শাড়ি পরাতে হবে এমন সময় মনে এলো শাড়ি তো আনিনি। এখন কি হবে? উনি কি রুমেই আছেন? 2 মিনিটের জায়গায় 5 মিনিটে গোসল তো শেষ করলাম, কিন্তু এখন আরো দেখুন, গিফটের বাস্কেট। অল্প একটু দরজা খুললাম, উকি দিয়ে দেখলাম কেউ নেই রুমে। বের হব কিনা চিন্তা করতে লাগলাম। এত ভাবলে আর চলে না, তাই বের হয়ে এলাম। গায়ে তোয়ালেটা ওড়নার মতো করে নিলাম। লাগেজ থেকে যে শাড়ি হাতে এলো সেটা জলদি নিয়ে ছুটতে গিয়েই ধাক্কা খেলাম শাওনের সাথে। উনি বেকনিতে ছিলেন, হাতে ফোন ছিল, ফোন টিপতে টিপতে বের হতেই ধাক্কাটা খেল। আমি ধাক্কার তাল সামলাতে না পেরে ওনার 2 বাহু 2 হাতে ধরলাম যাতে পড়ে না যাই। শাওন তীক্ষ্ণ চোখে তাকালো। উনি এখনো শার্ট পরেননি। আমি ওনাকে ছেড়ে কয়েক পা পিছালাম। হার্ট এত জোরে জোরে বিট করছে যে এখনই ফেটে যাবে। দেখতে পাও না? শাওন বিরক্তির সাথে বলল। থতমত খেয়ে শাওনের দিকে তাকালাম। শাওন উত্তরের অপেক্ষা না করেই চলে গেল বাথরুমে। আমি মুখ ভেঙচি দিয়ে মনে মনে বললাম, আপনি দেখতে পান না? আমি শাড়ি হাতে চিন্তা করতে লাগলাম এখন কি করি। মাথায় আইডিয়া এলো, ওনার তো গোসল করে বের হতে দেরি আছে, সেই ফাঁকে শাড়ি পরে নিই। তাও রিস্ক নিতে পারলাম না, তাই আস্তে করে বাহিরে থেকে বাথরুমের দরজা লক করে দিলাম। কোনোমতে শাড়ি পরে বাথরুমের লক খুলে শাওনের রুম থেকে বেরিয়ে এলাম। পিশামশাই ডাইনিং টেবিলে বসে পেপার পড়ছিল। আমাকে দেখে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, কিরে কাচুমাচু হয়ে আছিস যে? আমি ফ্যাকাশে হাসি দিয়ে বললাম, কই না তো। পিশামশাই খবরের কাগজের দিকে মন দিয়ে বলল, যাক ভালো। ঘুম হয়েছে ভালো? হ্যাঁ পিশামনি। আমি আবার ফ্যাকাশে হাসি দিলাম। পিশামনি? হ্যাঁ বল, খবরের কাগজে দৃষ্টি আবদ্ধ রেখে বললেন। বাড়ি যাব। কোন বাড়ি? পেপারের দিকে তাকিয়েই বললেন। এখানে ভালো লাগে না। ফট করে বললাম। শাওন কিছু বলেছে? থামো, দিচ্ছি ওকে। আমার দিকে তাকিয়ে পিশামশাই বললেন, না না, উনি কিছুই করেননি। আমি এমনিই যেতে চাচ্ছি। পিশামশাই খবরের কাগজ ভাঁজ করতে করতে বললেন, আচ্ছা তাই আজকালের মধ্যে যাই ফিরে নাকি? আমি একগাল হাসি দিলাম। খুশির ঠেলায় বললাম, চা দিব? দে দে। আমি রান্নাঘরে ঢুকে চটজলদি 2 কাপ চা করে নিলাম। পিশামশাইকে চা দিয়ে আমি পাশের চেয়ারে বসে নিজের চা খেতে যাব, তখন পিশামশাই বললেন, শাওনের চা করলি না? আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, আমি কেন করব? আমি যার তার হাতের চা খাই না। বলতে বলতে রুম থেকে বেরিয়ে এলো শাওন। অফিসের জন্য একদম রেডি, সাদা শার্ট, কালো স্যুট, কালো ঘড়ি পরে। অফিসিয়াল ড্রেস আপে অনেক সুন্দর লাগছে ওকে। আমি অপমানের জবাব দিলাম না। এমনি বাথরুমের ঘটনার জন্য এখনো লজ্জা লাগছে। তাই নিজের চা নিয়ে ব্যস্ত হয়ে রইলাম। শাওন পিশামশাইকে একটা মোটা খাম ধরিয়ে দিয়ে বলল, এটাতে সব আছে। আমি আর চোখে তাকালাম, কিন্তু কিছুই বুঝলাম না। কি আছে খামে? যাই থাকুক, আমার কি? আমি উঠে চায়ের কাপ রাখতে গেলাম কিচেনে। কিচেন থেকে ডাইনিং দেখা যায়। শাওন আরো কিছু মেবি বলল পিশামশাইকে, তারপর চলে গেল। এবার প্রশ্ন করলাম,
ওই খামে কি আছে? এখনো তো জানি না। কিসের কি যেন কাজের। যাই হোক, তুই রেডি হয়ে থাকিস, আজই ফিরে যাব। যাওয়ার আগে ঘুরতে যাব বুঝলি। তুই দুপুরের পর রেডি হস, আমি একটা কাজ করে ফিরে এসে নিয়ে যাব তোকে। আমি খুশিতে শেষমেশ যাচ্ছি তাইলে। দুপুরের খাবার সব ফ্রিজে বুঝলি, গরম করে রাখিস তো। হ্যাঁ হ্যাঁ, সব করে নিব। আমার খুশির শেষ নেই আজ। আমি লাগেজ গুছাতে গেলাম। এদিকে পিশামশাই সেই খাম নিয়ে নিজের রুমে গিয়ে ব্যাগ হাতে বেরিয়ে এসে গেস্ট রুমটা তালা মেরে দিলেন। তালা মনে হয় নিজেই নিয়ে এসেছিলেন। তারপর সোফাতে বসে বললেন, শোন, বাহিরে থেকে আসছি আমি বুঝলি। আমি ব্যাগ গোছাতে গোছাতে শাওনের রুম থেকেই বললাম, আচ্ছা আচ্ছা। আমি খুশিতে গুন গুন গান করতে করতে ব্যাগ গোছাতে লাগলাম। ভিজে শাড়ি জলদি বেকনিতে দিলাম যাতে দুপুরের আগেই শুকিয়ে যায়। ঘরের বাহিরে এসে দুপুরের খাবারগুলো ফ্রিজ থেকে বের করলাম। গরম করে টেবিলে রেডি করতেই চোখ পড়ল পিশামশাই এর তালা মারা গেস্ট রুমে। এটাতে তালা মারার কি অর্থ? যাই হোক, হবে কিছু। সেদিন দুপুরে টেলিফোনে কল আসল, আমি ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে পিশামশাই বলল, বুঝলি, খেয়ে নে। আমি বাহিরে খেয়ে নিলাম ফ্রেন্ড এর সাথে। আসবো একটু দেরি করে। একা একা খেতে ভালো লাগছে না, তাই খেলাম না। অপেক্ষা করতে করতে দুপুর পেরিয়ে বিকাল। পিসার খবর নেই। আমি রেডি হয়ে বসে আছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। যত না খুশি লাগছিল তার চেয়ে বেশি খারাপ লাগছে এখন। পিসামনিকে ফোন দিলাম, ধরল না। তাই ফোন দিতেই থাকলাম। ধরল না। মনে হয় ব্যস্ত। আমি মন মরা হয়ে বিছানার গিয়ে বসলাম। এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। শাওন রাত 8টায় বাসায় এলো। দরজার লক সিস্টেম 3 রকম। তালাও দেওয়া যায়, আবার লক দরজায় চাবি দিয়েও খোলা যায়, আবার পাসওয়ার্ড সিস্টেম। শাওন চাবি ঘোরালেও দরজা খুলল না, মানে ভিতরে হুক লাগলো। 3বার কলিং বেল দিল শাওন বিরক্তির সাথে। কারণ আজই আমাদের চলে যাবার কথা ছিল। এজন্যই খামে টাকাগুলো পিশামশাইকে দিয়েছিল শাওন। আমি ঘুমে অচেতন। শাওন আবার কলিং বেল চাপ দিল 3বার। আমি চোখ ডলতে ডলতে উঠলাম। হঠাৎ খেয়াল হলো পিশামনি এসেছে নাকি। এত বড় ঘুম দিলাম যে 8টার বেশি বাজে ঘড়িতে। চট করে উঠে হাসিমুখে দরজা খুলতেই শাওনকে দেখে হাসি গায়েব হয়ে গেল। শাওন ভ্রু কুঁচকে বলল, কানে শোনো না? আর দরজা কেন আটকিয়েছ? ডোর লক ইউজ করলেই তো হয়। শাওন আমাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল। শাওন নিজের রুমে গেল, তাই আমি হতাশ মুখে সোফাতে এসে বসলাম। শাওন ফ্রেশ হয়ে বের হলো। শাওনের ফোন বেজে উঠল। রিসিভ করে হ্যালো বলল। ফোন পিশামশাই করেছেন। হ্যালো, শোন শাওন, আমি এক ফ্রেন্ড এর বাসায় আছি বুঝলি, আজ আর ফিরবো না। কাল আসবো। তোমাদের না আজ বাসায় ফিরে যাওয়ার কথা ছিল? পিশামশাই ইচ্ছা করে হ্যালো হ্যালো বলে নেটওয়ার্ক সমস্যা বুঝিয়ে ফোন কেটে দিল। শাওন অনেক বিরক্ত নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। 9টার দিকে শাওন নিজের সেই রুটি সবজি নিয়ে বসে পড়ল খেতে। আমি সোফার কোনায় মাথা রেখে মনমরা হয়ে পড়ে রইলাম। ক্ষুধা তো লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে করছেই না। তাই উঠে রুমে এসে বিছানায় 2 হাঁটু মাঝে মাথা দিয়ে বসে রইলাম। শাওন খাওয়া শেষ করে রুমে আসল। টের পেয়েও আমি মাথা তুললাম না। সকালে কি এক কাণ্ড হলো! লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। শাওন এসে নিজের ফাইলগুলো নিয়ে রুমে বসে বসে পেন্সিল দিয়ে কি যেন করতে আরম্ভ করলো। আমার এখন মরা বাড়ি মনে হচ্ছে এই বাসাটা। এর চেয়ে শ্বশুরবাড়ি ভালো ছিল মনে হয়। 10টা বাজে। ঘুমও আসছে না। একটু আগেই যা ঘুমিয়েছিলাম তাতে আজ 12টা 1টা অবধি তো আসবেই না। শাওন ফাইল গুছিয়ে রেখে লাইট বন্ধ করে রুম থেকে বের হলো।
সেই সুবাদে আমি মাথা তুললাম। আস্তে আস্তে গিয়ে বেকনিতে দাঁড়ালাম। আজ চাঁদ মাঝারি আকারের, তাও ভালোই আলো। শাওন গেস্ট রুমের সামনে দাঁড়িয়ে আছে। তালা মারা দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে। বুঝতে বাকি রইল না যে পিসা ঠিকই জানেন ও গেস্ট রুমে এসে আজ ঘুমাতে পারে, তাই এই কাজ করে গেছে। সিরিয়াসলি আজও সোফায় ঘুমাতে হবে, চিন্তা করেই মাথা ব্যথা শুরু হলো শাওনের। বিরক্তির সাথে নিজের রুমে এসে বিছানায় কাউকে না দেখে শুয়ে পড়ল। মনে মনে বলল, একদিন আমি সোফায় ঘুমিয়েছি, আজ তোমার পালা। শাওন ঘুমিয়ে গেল। আমি অনেকক্ষণ বেলকনির মেঝেতে বসে রইলাম। কত মিস করছি নিজের গ্রামকে আজ। জীবন কত দ্রুত বদলায়। 12টার দিকে রুমে ঢুকলাম। রুম এখন ঘুরঘুটে অন্ধকার লাগছে। সোফাতে উনি নেই। কোথায় গেলেন তাইলে? বিছানার কাছে যেতেই বুঝলাম শাওন ঘুমিয়ে আছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমি বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়লাম। 2 মিনিট শুয়েই বুঝলাম সোফাতে ঘুমানো অসম্ভব। এমনিও ঘুম আসছে না, তাই খোলা বেলকনির দিকে তাকিয়ে রইলাম। ভোরের দিকে চোখে একটু ঘুম এলো। 6টার একটু আগেই শাওন উঠল। সোফার দিকে তাকালো। কোনো ভ্রুক্ষেপ না করে গোসলের জন্য নিজের তোয়ালে আর কাপড় নিল। নিতে নিতে আমার দিকে তাকাতেই দেখলো আমি একদম সোফার কোনায় চলে এসেছি। আর একটু হলেই পরব নিচে। মুখ দিয়ে বিরক্তির শব্দ করে বলল, হে। মনে মনে বলল, নামও তো মনে নেই। বলতে বলতেই আমি ঘুমের ঘোরে পড়ে যাবার মতো অবস্থা হতেই এসে আমাকে ধরল শাওন। ওর এক হাত আমার মাথার নিচে, অন্য হাত দিয়ে আমার হাত ধরা। এত কিছুর পরেও আমি শান্তিতে ঘুমাচ্ছি, ভাবা যায়। এজন্য কাকা কাকি বলতো, ঘুমের মধ্যে তোকে নিয়ে কেউ গর্তে ফেললেও তুই টের পাবি না। আমি শান্তিতে মাথা নাড়িয়ে আরো শাওনের কাছে চলে আসলাম। শাওনের ফোন বেজে উঠল। শাওন বিছানার রাখা ফোনের দিকে তাকালো। আমিও ঘুমের ঘোরে চোখ খুললাম। শাওন আবার মুখ ঘুরিয়ে আমার দিকে ভ্রুকুচকে তাকালো। আমি অবাক হয়ে গেলাম। আমার অত কাছে কেন উনি? কিছুই বুঝে উঠতে না পেরে ফট করে উঠে বসলাম আর বললাম, কি করছেন আপনি? 2 হাত নিজের গায়ের উপর দিলাম। আর চোখে শাওনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। ফোন বাজা থেমে গেল। শাওন উঠে দাঁড়ালো। সোফা গড়াগড়ি করে ঘুমানোর জন্য না, ভ্রুকুচকে কথাটা বলেই শাওন গোসলে ঢুকে গেল। আমি মনে মনে বললাম, মানে কি? আমি উঠে দাঁড়ালাম। ভাবছি কি করব, তখনই শাওনের ফোন আবার বেজে উঠল। কি করব, ধরব? একবার বাথরুমের দিকে তাকালাম, তারপর ফোনের কাছে গেলাম। দেখলাম পিশামশাই ফোন করেছে। আমি রেগে গেলাম। বাহ, উনি আমাকে ফোন না করে শাওনকে ফোন করেছেন আগে। ফোন রিসিভ করে রেগে বললাম, পিশামনি কোথায় তুমি? আমি কাল থেকে অপেক্ষা করছি। পিশামনি বলল, অহ, তুই ধরেছিস। আর বলিস না, কাল ওই খামটা দিল না শাওন। বলল যে এই নেও, এগুলার বদলে মিলাকে রেখে যাও। কি আর বলবো আমি বল। তাই একাই চলে এলাম। শাওনের উপর তো আমি আর কথা বলতে পারি না, তাই না? আমি আশ্চর্য হয়ে বললাম, কি বলেছেন উনি? আবার বলো। ওকেই জিজ্ঞাসা করে নে না। আমি ভাই এখন সুন্দরবন যাচ্ছি। ঘুষ ঘুষ। ভালো থাক। টাটা। আমি হ্যালো হ্যালো বললাম, কিন্তু ওইদিকে পিশামনি ফোন কেটে দিয়েছেন। আমি দ্রুত ফোন কান থেকে নামিয়ে আবার ফোন দিতে চাইলাম, কিন্তু ছাতার পাসওয়ার্ড দেওয়া ফোনে। রাগে ফুলতে লাগলাম আমি। মনে মনে বললাম, ঘুষ দেখাচ্ছি, ঘুষ। শাওন বের হলো একটা ব্লু শার্ট আর কালো প্যান্ট পরে। আমি ওইভাবেই রেগে দাঁড়িয়ে আছি। শাওন আলমারি খুলে স্যুট খুঁজতে লাগলো। শাওন কালো স্যুট বের করে সোফায় রাখলো। আর হাতার বোতাম লাগাতে লাগাতে আমার দিকে তাকালো।
হঠাৎ ওর নজর আমার হাতে পড়ল। আমি ওর ফোন ধরে আছি। শাওন রেগে বলল, আমার ফোন নিয়ে তুমি কি করছো? আমিও রেগে বললাম, আপনি পিশাকে কি বলেছেন? শাওন ভ্রু কুঁচকে বলল, কি বলেছি? জানেন না আপনি? শাওন নিজের ঘড়ি পড়ায় ব্যস্ত হয়ে গেল। এটা দেখে আমি আরো ক্ষেপে গেলাম। 2 পা এগিয়ে এসে বললাম, আপনি ঘুষ দিয়েছেন? শাওন এবার আমার দিকে অবাক হয়ে তাকালো। এইভাবে তাকানো দেখেই আমি ভাবলাম যে পিশামনি তাইলে ঠিকই বলেছেন। কি চান আপনি? কেন দিয়েছেন টাকা ওনাকে? সেটা তোমার জানার বিষয় না, আর তোমার না জানলেও চলবে। আমি রেগে বললাম, কেন? আমাকে নিয়েই যখন, তখন আমি জানবো না কেন? শাওন ও না দিয়ে বলল, আমার ফোন দেও। না দিব না। শাওন রেগে বলে উঠল, আমার ফোন দেও। আমাকে আগে আপনি বলবেন। কথা শেষ করার আগেই শাওন আমার দিকে আসল, তাই আমি চুপ হয়ে গেলাম। ভালোভাবে দেবে? শান্ত গলায় বলল শাওন। হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি আগে। আমার কথা শেষ হবার আগেই আমার হাত থেকে ফোনটা টেনে নিয়ে আবার আলমারির দিকে চলে গেলেন উনি। আমি থাকতে চাই না আপনার সাথে, রেগে বলে উঠলাম। শাওনও শান্ত গলায় সুট ঠিক করতে করতে বলল, আমিও তোমাকে রাখতে চাই না। তাইলে কেন জোর করছেন? হোয়াট ডু ইউ মিন? জোর করছে কে? অবাক হয়ে জিজ্ঞাসা করল শাওন। আপনি। আপনি করেছেন। আপনাকে আমার একদমই সুবিধার মনে হয় না। শাওন ওর সুট ঠিক করা রেখে আমার দিকে তাকালো। শাওনের চোখ দেখেই বুঝলাম লাস্ট কথাটা বলাটা কত বড় ভুল হয়েছে আমার। একটা ঢোক গিলে নিলে মনে মনে বললাম, আমার কি ভয়, হু হু, যা সত্যি তাইই তো। আমাকে জোর করে রাখতে কেন চাইবে উনি? কি সুবিধার না? শাওন বলতে বলতে আমার কাছে এগিয়ে এলো। আমি ভয়ে শেষ। উপর থেকে কেউ দড়ি ফেললে আমি উঠে যাব এমন অবস্থা। আমি তো, আমার কথাও বের হচ্ছে না। শাওন আমার কাছে আসতেই আমি জলদি মুখ ঘুরিয়ে চলে আসতে যেতেই শাওন আমার হাত ধরে নিজের দিকে ফিরালো আমাকে। আমি চমকে উঠলাম। কি করছেন আপনি? হাত ছাড়েন আমার। হোয়াট ডিড ইউ জাস্ট সে? আমি সুবিধার না। আ আমি তো। তুমি তো কি? শাওন আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। আমি শাওনকে ধাক্কা দিয়ে 2 পা পিছাতেই বিছানায় পড়ে গেলাম। এখন কি করব আমি? নিজের বলা কথায় নিজেই পস্তাচ্ছি। শাওন আমার কাছে ঝুঁকে রাগী চোখে তাকিয়ে বলল, সুবিধার না হলে কি হতে পারে সেটা আজ আমি তোমাকে দেখাবো। উনি কাছে আসতেই আমার শরীর কাঁপতে লাগলো। আমি পিছাতে যাব এমন সময় উনি হাত ধরে আমাকে বিছানা থেকে টেনে নামালেন। কি করছেন আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বলতে লাগলাম। উনি আমাকে টেনে নিয়ে একদম বাসা থেকে বের করে দরজা আটকে দিলেন। আমি দরজায় বারবার আঘাত করে বললাম, দরজা খুলুন। কয়েকবার বলার পরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এখন তো আমার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছা করছে ওই শাশুড়িকে আর তার ছেলেকে দুইটাকেই চিবিয়ে খেয়ে ফেলি। হাত মুঠ করে রাগটা পোষানোর চেষ্টা করলাম। পোষালো না। খালি পায়ে 10 মিনিট ওইভাবেই দাঁড়িয়ে রইলাম। তারপর মনে মনে বললাম, যেদিকে 2 চোখ যায় চলে যাব আমি আজ। যেই ভাবা সেই কাজ। আমি নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে। লিফটে চড়তেই ভয় লাগে। নিচে আসতেই আশেপাশের সবাই তাকাচ্ছে আমার দিকে। নিচে রিসিপশনের মহিলাও তাকাচ্ছে। আসলে আমার দিকে না, আমার পায়ের দিকে, কারণ আমি খালি পায়ে। আমি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের দিকে তাকিয়ে ব্যঙ্গহাসি দিয়ে বললাম, খালি পায়ে কি কাউকে প্রথম দেখছেন আপনারা? হ্যাঁ। আজ আমার শহীদ দিবস, তো তাই আমি খালি পায়ে, বুঝতে পেরেছেন? বলেই আমি হাঁটা ধরলাম। অনেক দূর পর্যন্ত হেঁটে মনে পড়ল যে আমি কাল দুপুর থেকে কিছুই খাইনি।
পেটে হট্টগোল হচ্ছে আর মাথাও ঘুরছে। এখন এমনই কপাল আমার। আবার ফিরে যাব? না না, কেন ফিরব? আমার কি মান সম্মান নেই? কিন্তু কিছুই তো চিনি না এখন। শাওন দরজা খুলে বের হলো অফিসে যাবার জন্য। এদিক ওদিক চোখ বুলিয়ে আমাকে দেখতে পেল না। তাই নিজের মাথা থেকে আমার চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো অফিসে চলে গেল। শাওন নিজের অফিসে বসে বসে ফাইলগুলো চেক করছে এমন সময় পিসামনি ফোন দিল। হ্যালো, বাসার টেলিফোনে কতবার ফোন দিচ্ছি, কে তো ধরছে না। মিলা কোথায়? তুমি কোথায়? উল্টা প্রশ্ন করলো শাওন। কোথায় আবার? সুন্দরবন। সকালে তো ফোন করেছিলাম। শাওন ভ্রুকুচকে বিরক্তির সাথে বলল, তুমি ওকে না নিয়ে গেছো কেন? আর ওকে জানিয়েছো কেন যে আমি তোমাকে টাকা দিয়েছি? আরও কি কি বলছে আমি নাকি ওকে জোর করে রাখছি? কি বলেছো ওকে তুমি? পিসা একটু কেশে বলল, আমি কখন কি উহুম উহুম বললাম? ওকে ফাইন, তোমাদের কাজ তোমরা কর, আমার কাজ আমি করব। আমি ওকে আমার সাথে আর রাখছি না। শাওন শোন। কল কেটে দিল শাওন। টেবিলে ফোনটা ফেলে টেবিলের উপর দুই হাত মুঠ করে তার উপর মাথা দিয়ে রইল। তখনই দরজায় টোকা পড়ল। শাওন মাথা তুলল। সুমনা দরজা ঠেলে ঢুকল। কি রে, কি করছিস? শাওন মাথা তুলে বলল, নাথিং। কিছু হয়েছে? না, তোর মা ফোন করেছিল। ফোন ধরছিস না কেন ওনার? একটা নিঃশ্বাস ফেলে শাওন বলল, বসো। বলছিলাম যে। কি? শাওন। সুইটি কাল থেকে জয়েন দিবে আবার। শাওন শান্তভাবে তাকিয়ে বলল, তো? না বলছি আর কি। অপ্রস্তুত হেসে সুমনা বলল, যাই হোক, তোর বউ নাকি এসেছে? চোখটা উঁচু করে সুমনা বলল। শাওন ল্যাপটপ খুলে কাজে ব্যস্ত হয়ে পড়ল। সুমনা একটু মুখ বাঁকিয়ে বলল, থাক, আর ঢং করতে হবে না। আমি আজ যাচ্ছি তোর বউয়ের সাথে দেখা করতে। হঠাৎ শাওনের মনে এলো মিলাকে বাহিরে বের করে দেবার কথা। তারপরই মনে মনে বলল, থাকুক কিছু সময় বাহিরে। শাস্তি না হলে হবে না। কি কিছু বল। আজ না। শাওন ভালোভাবেই জানে সুমনা এই ঘটনা জানলে অনেক জ্ঞান দিবে। মাকেও বলে দেয় কিনা ঠিক নেই। কারণ এরা সব এক গোয়ালের ছাগল। আজ না কেন? সন্দেহের চোখে তাকালো সুমনা। তোর বাসাতে ওকে পাঠাই দিব আমি কাল। তখন সারাদিন দেখিস আর রেখেও দিস, ল্যাপটপে কাজ করতে করতে বলল শাওন। না থাক, আমি আজই যাচ্ছি। না, হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছি। খালি পায়ে আর কতক্ষণ হাঁটব? এক জায়গায় দাঁড়ালাম। পায়ের নিচে ব্যথা করছে। সামনের দিকে বসার জায়গা খুঁজলাম। দেখলাম সামনে একটা বড় গেট। কলেজ কিংবা ভার্সিটি মতো জায়গা মনে হয়। আমি ঢুকতেই দেখলাম কয়েকটা ছেলে মিলে দুইটা মেয়েকে বিরক্ত করছে। মনে মনে বললাম, ঢাকাতেও বখাটে আছে তাইলে? ছেলেটা জোর করে মেয়েটার হাত ধরতে চাচ্ছিল। আমি এদিক ওদিক তাকিয়ে একটা মাঝারি ইট ওই ছেলের মাথায় মারলাম। ছেলে ব্যথা পেয়ে আহ করে উঠে আমার দিকে তাকালো। মাথা ডলতে ডলতে বলল, কে রে? ঘুরে আমার দিকে তাকালো। মেয়ে দুইটা সরে পড়ল। আমি অবাক হয়ে মনে মনে বললাম, বাহ, যার জন্য এত কিছু করলাম তারাই কেটে পড়ল। এখন ছেলেটার ফ্রেন্ডগুলা আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আর ছেলেটা বিরক্তিকর ভঙ্গিতে মাথা ডলতে ডলতে বলল, নিউ মাল নাকি? তাও আবার শাড়ি পরে কলেজে এসেছে। বলেই সবাই হাসতে লাগলো একসাথে। যদিও জোস দেখতে মাইরি। বলেই আমার কাছে এগিয়ে আসতে লাগলো। আশেপাশের লোকজন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে। চিৎকার করব, কি করব বুঝতে পারলাম না। তাই আমি পিছাতে গিয়ে এক ছেলের সাথে ধাক্কা খেলাম।
তাকিয়ে দেখলাম স্যুটকোট পরা এক ছেলে। ধাক্কা খেয়ে আমার দিকে উনি তাকালো। যাক, কাউকে তো পাওয়া গেল। ইতিমধ্যে ছেলেগুলো থমকে দাঁড়িয়ে ছিল। আমি ওই ছেলেকে বললাম, যাক আপনি এসেছেন তাহলে। ওদেরকে ধরে 2-4টা দিন তো আমাকে বিরক্ত করছে। ছেলেগুলো ভয়ে এদিক ওদিক চলে গেল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ছেলেটা স্বাভাবিকভাবেই আমার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ আপনাকে অনেক, হাসি মুখে বললাম আমি। উনি আমার পায়ের দিকে তাকালেন। আমি চোখ ছোট ছোট করে বললাম, এত হা করে দেখার কি আছে? কাউকে কখনো খালি পায়ে দেখেননি? ছেলেটা হাসি মুখে বলল, দেখেছি। কিন্তু তাদের খালি পায়ের সাথে সাথে ছেঁড়া জামাকাপড়ও পরে থাকতে দেখা যায়। আমি বুঝলাম উনি ভিক্ষুকদের কথা বলছেন। ভ্রুকুচকে বললাম, মানে? কোথায় থাকেন আপনি? দেখে তো স্থানীয় মনে হয় না। এই ঢাকাতেই। কপাল কুঁচকে বললাম। তাহলে কি এখন খালি পায়ে মর্নিং ওয়াক করছেন? ছেলেটা মুচকি হেসে বলল, আপনাকে ভাবতে হবে না, আপনি যেতে পারেন। কথা শেষ করার সাথে সাথে পেটের মধ্যে আওয়াজ হলো। অর্থাৎ এখন খেতে হবে কিছু। উনিও শুনতে পেয়েছেন হয়তো। আমি অপ্রস্তুত ভাবে হাসলাম। উনি করুণ দৃষ্টিতে বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হারিয়ে গেছেন। আপনি কি আমার হেল্প চান? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। উনি হেসে বললেন, চলেন প্রথমে কিছু খেয়ে নেওয়া যাক। না না, আমার খিদে নেই। আর আমি একাই যেতে পারবো। উনি একটা নিঃশ্বাস ফেলে বললেন, তাইলে আর কি, আমি যাই, আপনি থাকেন। পাশের দোকানে অনেক ভালো খিচুড়ি বিক্রি হয়। উনি হেঁটে চলে যেতে লাগলেন। আমি মনে মনে বললাম, মিলা এখন এত মান সম্মান দিয়ে আর করবি কি? আগে পেট পূজাটা কর। আমিও উনার পিছে পিছে যেতে লাগলাম। খিচুড়ি দিয়ে গেল দোকানদার মাত্র 1 প্লেট। আমার দিকে প্লেট ঠেলে দিয়ে ইশারা করে খেতে উনি বললেন। আমি একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে পর খাবার প্লেটে মনোযোগ দিয়ে খেতে লাগলাম। আপনি খান, আমি আসছি, বলে ছেলেটা বাহিরে চলে গেল। আমার খাওয়া শেষে ছেলেটা হাজির হলো। আমার সামনে একজোড়া জুতা রেখে বলল, নিন এটা পরুন। আমি ইতস্তত বোধ করে বললাম, আমার লাগবে না। উনি বললেন, বাসার সামনে গিয়ে দিয়ে দিবেন, এখন তো পরেন। আমি পরলাম। শাড়ির সাথে জুতা। পারফেক্ট ফকিন্নি লাগছে এখন। তাও কি আর করার, পায়ের নিচে মনে হয় ছিলে গেছে। শাওন দুপুরের পরই আজ বাসা ফিরল। মনে করেছিল দরজার কাছেই আমাকে দাঁড়ানো পাবে। কিন্তু না। কপাল কুঁচকে ঠোঁটের কোণা কামড়ে কিছু একটা চিন্তা করে আবার নিচে নেমে এলো। শাওন দারোয়ানকে জিজ্ঞাসা করল, একটা মেয়েকে দেখেছেন? কমলা শাড়ি। দারোয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, সকালে। খালি পায়ে এক মেয়ে। কোথায়? বের হতে তো দেখেছি স্যার, তারপর তো আর দেখিনি। ড্যাম ইট, কোন দিকে গেছে? এদিকে স্যার। শাওন গাড়ি স্টার্ট দিল। আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে বাসা ছেড়ে দিচ্ছি। এত জলদি বাসা গিয়ে বসেই থাকতে হবে? তাও যাওয়াই ভালো, ইনি অনেক হেল্প করেছেন আজ আমাকে। এনাকে আর না জ্বালানোই ভালো হবে। খুঁজে খুঁজে বাসা আসতে বেশ সময় লাগলো। প্রায় 2 ঘন্টা। রাস্তা নিজে গলিয়ে খেয়েছি, তাই উল্টা পাল্টা রাস্তা বলে বেশি টাইম চলে গেল। যাই হোক, শেষমেশ চিনলাম। ইচ্ছে করেই বাসার ছাড়িয়ে একটু দূরে যাবার পর উনাকে থামাতে বললাম। অনেক ধন্যবাদ আপনাকে সত্যিই, হাসি মুখে বললাম। প্লেজার ইজ মাইন। উনি বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দিলেন। আমরা পরস্পরের মুখোমুখি দাঁড়ালাম। আমি হাসি মুখে বললাম, ভালো থাকবেন। আপনিও। আর সবাইকে বিশ্বাস করবেন না। এই শহরের আপনার অনেক কিছু জানা ও শেখা বাকি, হালকা হেসে বলল উনি।
আমি প্রশ্নসূচক চোখে তাকালাম। শাওন সেই মুহূর্তে এদিক সেদিকে গাড়ি নিয়ে খুঁজে ফিরে এসে গেটের কাছে গাড়ি থামিয়েছিল। তখনই আমাকে দেখতে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নামার জন্য গাড়ির দরজায় হাত দিতেই দেখতে পেল আমি একটা ছেলের সাথে হাসিমুখে দাঁড়িয়ে কথা বলছি। শাওন ভ্রুকুঁচকে তাকিল। তারপর গাড়ি থেকে নেমে আমাদের দিকে হেঁটে আসতে লাগলো। আচ্ছা তাইলে, গুড বাই, ছেলেটা বলল। আমিও হাসিমুখে বললাম, হ্যাঁ গুড বাই। বলেই ছেলেটা গাড়িতে ঢুকে গাড়ি স্টার্ট দিল। আমি তার চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে তারপর পিছনে ঘুরতেই দেখলাম শাওন দাঁড়িয়ে আছে। মুখের হাসি কুতুব মিনার চলে গেল। বরং আমার চোখে এখন স্পষ্ট রাগ ফুটে উঠেছে। উনি এসে কপাল কুঁচকে আমার সামনে দাঁড়িয়ে বললেন, কি করছো এখানে তুমি? তা জেনে আপনি কি করবেন? দেখতে পাচ্ছেন না? শাওন রেগে কিছু একটা বলতে গিয়েও বলল না। উল্টা হেঁটে নিজের গাড়ির কাছে যেতে লাগলো। আমি বললাম, আরে, চলে যাচ্ছে মানে? আমাকে কি সারা রাতও বাহিরে রেখে দিবেন নাকি? শাওন ঘুরেও তাকালো না। উনি গিয়ে গাড়িতে বসে গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকলো। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, কেন যে বিয়েটা দিল আমার এর মতো ছেলের সাথে? বুঝলাম যে নিজেকেই ফিরে যেতে হবে। আমি জলদি জলদি হেঁটে গেট দিয়ে ঢুকছিলাম তখন দারোয়ান বলল, আরে ম্যাডাম আপনি? আপনাকে স্যার খুঁজছিল। কোন স্যার? চোখ কপালে করে বললাম। লম্বা করে, নীল শার্ট পরা। একটু মাথা খাটিয়ে বুঝলাম উনি শাওনের কথা বলছেন। মুখ ভেঙচি দিয়ে বললাম, খুঁজছিল না ছাই। হু হো। শাওন গাড়ি পার্ক করে কালো ব্লেজারটা হাতে ঝুলিয়ে নিয়ে বিল্ডিং এ ঢুকছিল। আমি জলদি ছুট লাগিয়ে উনার পিছে গেলাম। উনি বুঝতে পেরে রিসিপশনের সামনে দাঁড়িয়ে পড়লেন। আমি বুঝিনি যে উনি ওইভাবে দাঁড়িয়ে পড়বেন। তাই আমি উনার পিঠের সাথে ধাক্কা খেলাম। এক চোখ হালকা বন্ধ করে মাথা ঘষতে ঘষতে একটু পিছিয়ে বললাম, দাঁড়িয়ে পড়লেন কেন? শাওন রাগী চোখে আমার দিকে ঘুরে তাকালো। শাওন আমার দিকে এক পা এগুতেই আমি পিছাতে গিয়ে জুতার ঝুলে থাকা আলগা ফিতায় বেঁধে পড়ে যেতে লাগলাম। তাল সামলাতে না পেরে এক হাত দিয়ে ওনার নীল শার্টের কলার ধরলাম, অন্য হাত দিয়ে ওনার কোমরের কাছের শার্ট হাতের মুঠোয় ধরলাম। আশেপাশের অনেকে তাকিয়ে আছে। বিশেষ করে রিসিপশনের মেয়েটা ঘাড় উঁচু করে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শাওন ওর শার্টের কলারের দিয়ে তাকালো যেটা আমি ধরেছিলাম। আমি জলদি ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ালাম। আমি আশেপাশে তাকাতে লাগলাম। শাওন আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে কলারটা ঠিক করলো। আমার চোখ রিসিপশনের মেয়ের চোখে পড়ল। সে এখন আমার পায়ের দিকে তাকিয়ে আছে। আমি মুখে হালকা হাসি এনে ওই মেয়ের দিকে তাকিয়ে নিজের এক পা একটু এগিয়ে দিলাম। জুতা এটা। আমার শহীদ দিবস শেষ, বলে মুখ ভেঙচি দিলাম। শাওন কপাল কুঁচকে আমার পায়ের দিকে দেখল। আমি খেয়াল করে বললাম, যাবেন নাকি দাঁড়িয়েই থাকবেন? শাওন গিয়ে লিফটে উঠল, আমিও পিছন পিছন উঠলাম। সাথে আরো কয়েকজন ও উঠল। আমি এক কোনায় আর শাওন অপর কোনায় দাঁড়িয়েছি। লিফটের মধ্যের এক মেয়ে শাওনকে বলল, আপনি শাওন না? শাওন মেয়েটার দিকে তাকালো। হ্যাঁ আপনিই তো। আমাকে চিনেছেন? শাওন হ্যাঁ না কিছুই না বলে আবার সামনের দিকে তাকালো। আমি ফিক করে হেসে দিলাম মেয়েটাকে ইনসাল্ট হতে দেখে। সবাই ঘুরে আমার দিকে তাকালো। শাওনও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি হাসি বাদ দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে রইলাম। ৬ নং ফ্লোরে এসে লিফট থামলে শাওন নামলো। পিছে পিছে আমিও নামলাম। উনি অনেক দ্রুত হাঁটেন যে উনার সাথে হাঁটা মুশকিল, তাও আবার শাড়ি আর জুতার জন্য তো আরই হচ্ছে না। উনি দরজার কাছে এসে দাঁড়ালেন। আমি ফট করে একটু সরে পাশে এসে দাঁড়ালাম। উনি গম্ভীর চোখে আমার দিকে তাকালেন, তারপর মুখ ঘুরিয়ে দরজার পাসওয়ার্ড লিখতে শুরু করলেন।
আমি শুধু খেয়াল করলাম যে উনি কোনো একটা সংখ্যায় 5বার চাপলেন। উনি ঢুকলেন, তারপর আমি আস্তে আস্তে ঢুকলাম। উনি রুমে চলে গেলেন। আমি জুতা খুলে এসে সোফায় বসলাম, পায়ের অবস্থা দেখার জন্য। ভালোই খারাপ অবস্থা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। গোসলও তো করা হয়নি। রুমে এসে উকি দিয়ে কাউকে দেখলাম না। উনি তাইলে হয়তো গোসলে গেছেন। বুঝি না দিনে 2বার করে কিসের এত গোসল। সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম। বের হলে আমি যাব তাই। কিছুক্ষণ পর টেলিফোন বেজে উঠল। আমি উঠিয়ে কানে দিলাম। পিশামশাই এর ফোন। কিরে, ফোন দিলে ধরিস না কেন? সেই সকাল থেকে দিচ্ছি। পিশামনির উপর প্রচুর রাগ হচ্ছে। বলে উঠলাম, এখানে আমাকে একা রেখে কেন গেলা? কেন, কি হয়েছে? আমি রাগের কারণে আর নিজের মুখ সামলাতে পারলাম না। অভিমান করে বললাম, কি হয়নি? আমাকে বাসা থেকে আজ বেরি করে দিয়েছেন উনি। পিশামণি গম্ভীর মুখে বললেন, কে? শাওন। আমি মনে মনে বললাম, অনেক খাটিয়েছেন আজ সারাদিন আমাকে। এবার আপনার পালা। তো আর কে? কিছুই বলিনি করিনি। তাও শুধু শুধু আমাকে সারাদিন বাহিরে রেখে দিয়েছেন। আমি কান্না কান্না ভাব করে বললাম। পিশা চুপ করে আছে। আমি আরো বললাম, আর আমাকে সকাল থেকে খেতেও দেয়নি। শুধু সকাল কেন, আজও নাকি খেতে দিবে না। কি জানি আরো কত কি করবেন আমার সাথে। আমাকে না খেতে দিয়েই মারবেন মনে হয়। এখন যদি উনি জানতে পারি আমি তোমাকে সব বলেছি তাহলে তো আমাকে মেরাই ফেলবে। এমনিই কত অত্যাচার করে। আমি কাঁদো কাঁদো গলায় কথাগুলি বললাম। পিশামনি বলল, এমন ছেলে তো শাওন না। তুই সত্যিই কিছু বলিসনি? আমি ভ্রুকুচকে বললাম, তুমি আমাকে সন্দেহ করো? উনি এমনই রাক্ষস টাইপ, কখন আমাকে খেয়ে ফেলে। অভিনয় শুরু করলাম। পিশা বলল, আচ্ছা আমি দেখেছি। ওকে বলবো না, কিছু ভয় নেই। জলদি দেখো। অভিনয় শেষ করে হাসি হাসি মুখ নিয়ে ফোন রাখতে যাব তখন মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আস্তে করে ফোনটা রাখলাম। পাশে তাকাতেও ভয় হচ্ছে। সেই কেউ আর অন্য কেউ না, শাওনই তাকিয়ে আছে। গোসল সেরেই ওইখানে দাঁড়িয়ে শুনছিল হয়তো। চুল ভিজা ভিজা। একটা ট্রাউজার টাইপ প্যান্ট পরা, কিন্তু শার্ট এখনো পরেনি। আমি ঠোঁট কামড়ে ধরে আর চোখে তাকালাম। তারপর ঘাড় ঘুরিয়ে একবার উনার চোখের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিলাম। নিজের মনকে বোঝাতে লাগলাম, উনি কিছু শুনে নাই, হাহা। তাই না? তাইই হবে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। শাওনের চোখে মুখে রাগ ফুটে উঠেছে। এই নীরবতার ভয়াবহ আবহাওয়া দূর করতে আমি বলে উঠলাম, হে হে। আ আমি তাহলে গো 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 গোসলে যাই। মিথ্যা হাসি মুখে টেনে বললাম। শাওন স্বাভাবিক চোখে তাকিয়ে ব্যঙ্গ হাসি মুখে এনে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি কিছুই বলনি, কিছুই করনি। আমি তোমাকে খেতে দেই না, রাইট? আমি তোমার সাথে কত কি করি, অনেক অত্যাচার করি। আমি এমনই ছেলে। আর কি যেন রাক্ষস টাইপ। ওনার এই হাসি আমার সুবিধার মনে হলো না। আমার কলিজাটা উড়ে গেল। ফাঁসির আসামির মতো লাগছে। সব শুনে নিয়েছে। এটা কোনো কথা? আর একটু গোসল করতে পারতো না? কথাগুলো বলতে বলতে উনি আমার কাছে এসে পড়লেন। তাই আমি একটু করে পিছিয়ে যেতে লাগলাম। শরীর অবশ হয়ে যাচ্ছে। নিজের পৌষ মাস চেয়েছিলাম, কিন্তু এখন তো ওনার চোখে আমি আমার সর্বনাশ দেখছি। চলবে। হ্যালো বন্ধুরা, আপনারা ভালোবাসা দিয়ে একটা কমেন্ট করে যাবেন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।